নির্বাচনকে কেন্দ্র করে নিজ দলের প্রার্থী বাছাই তো আছেই, সেই সাথে আছে মিত্রদের সঙ্গে আসন ভাগাভাগি। আবার সেসব মিত্র দলগুলো অপেক্ষায় থাকে এই সময়টির যখন আসলে মূল দলগুলোর সঙ্গে বা মিত্র দলের সঙ্গে আসন ভাগাভাগিটি হবে এবং কার থেকে কে আসন বেশি পাবে সেটি নিয়েও থাকে একটা অঘোষিত প্রতিযোগিতা। তারপরেও দিন শেষে মন কষাকষি, জোট হওয়া নিয়ে দর কষাকষি, এরকম নানা কিছু থাকে। রাজনীতির এইসব খুঁটিনাটি আজকে জানবো মধ্যমধ্যে ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিশাদ হাসান, দেখছেন নিউজ 24 এবং শুরু হচ্ছে মধ্যমধ্যে ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আজকে আমাদের আলোচনার বিষয় জোট মিত্রের রাজনীতি। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন, আমি একটু আমার ডান পাশ থেকে পরিচয় করে দিতে চাই। আছেন মোহাম্মদ ইয়াসিন আরাফাত, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, বাংলাদেশ জামায়াত ইসলামী। এছাড়া আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন শেখ রবিউল আলম, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। এবং আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সরোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, এনসিপি। আপনাদের তিনজনকেই স্বাগত আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হবার জন্য। আমি একটু আবারও বলে নিই যে আজকে আমাদের আলোচনার বিষয় জোট মিত্রের রাজনীতি। আমি একটু প্রথমে মোহাম্মদ ইয়াসিন আরাফাত আপনার কাছে আসতে চাই। জামায়াত ইসলাম কি তার যেসব দলের সঙ্গে এখন তাদের কার্যক্রম চালাচ্ছে, আন্দোলন কার্যক্রম, যুগপত আন্দোলনের কথা তারা বলছে বা যুগপত জোট বলছে, তাদের সঙ্গে কি শেষ পর্যন্ত নির্বাচনী ঐক্যে বা নির্বাচনী জোটে যাবে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই টকশোতে সম্মানিত সঞ্চালক, আমার সাথে দুজন বিজ্ঞ আলোচক আছেন। দর্শকবৃন্দ যারা দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী বহু আগ থেকেই এই কথাটা বলে আসছে যে ইসলামী যে রাজনৈতিক দলগুলো আছে তার পাশাপাশি ডানপন্থীর যে রাজনৈতিক দলগুলো সবাইকে নিয়ে একটা ঐক্যবদ্ধ নির্বাচনী বৈতরণী পার হতে চায়। তো তার প্রচেষ্টা হিসেবে ইসলামী দলগুলোর সাথে কয়েক দফা বসা হয়েছে, আলাপ আলোচনা হয়েছে, একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, সেটা আপনারা লক্ষ্য করছেন। আসলে দেশের জনগণের প্রত্যাশার জায়গা থেকে জামাত ভূমিকা পালন করছে। বর্তমানে 53 বছরের রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশে যেহেতু ধর্মপ্রাণ মানুষ, মুসলমানদের সংখ্যা বেশি, সবাই প্রত্যাশা করে বিশেষ করে ইসলামী দলগুলোর মাঝে যেন একটা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করা হয়। আগামী নির্বাচনে বেশিরভাগ মানুষ, আমরা যখন মাঠে ঘাটে যাচ্ছি, মানুষের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি, কথা শুনতে পাচ্ছি, বেশিরভাগ মানুষের প্রত্যাশা এটি যে আমরা 53 বছরে তো বহু দলমত দেখলাম, এবার ইসলামপন্থী দলগুলো আপনারা একটা প্ল্যাটফর্মে আসেন। তো আলহামদুলিল্লাহ এ পর্যন্ত যত আলাপ আলোচনা হয়েছে, আমরা যতটুকু দেখছি, আপনারা যতটুকু দেখছেন, তাতে সে ধরনের একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম অর্থাৎ নির্বাচনী সমঝোতার মাধ্যমে অনেকগুলো দল মিলে একটা জায়গায় যাওয়া, সেই লক্ষ্যে জামাত ইসলামী এগিয়ে যাচ্ছে, অন্যান্য দলগুলো কাজ করে যাচ্ছে। জামাত ইসলামের নায়েবে আমির এর আগে বলেছিলেন যে আমরা একটা জোট করতে চাই, যে জোটের ভেতরে আসলে বিএনপি থাকবে না। এটি আসলে কেন? নাকি শুধুমাত্র আসলে ইসলামী দলগুলোকে বা ডানপন্থী দলগুলোকে একসাথে করার জন্যই আসলে তিনি এরকম কথা বলেছেন? দেখেন, বিএনপির সাথে তো আমাদের একটা ঐতিহাসিক জোট ছিল, কিন্তু 2014 নির্বাচনের পরবর্তী সময় থেকে 2018 নির্বাচন, তৎপরবর্তী 24 নির্বাচন, এই সময়গুলোতে কার্যত জোট আর আগে যেভাবে ছিল সেভাবে ছিল না। যুগপৎ আন্দোলন রাজপথে হয়েছে, কিন্তু ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের জায়গায় এক মঞ্চে কখনো আন্দোলন হয়নি। তো সেই হিসেবে আগে থেকে বিএনপির সাথে ধরেন এ ধরনের একটা কার্যকরী জোট না থাকার কারণে আর বিভিন্নভাবে বিভিন্ন কথা, বক্তব্য, বিভিন্ন বিষয় সামনে আসার কারণে আপাতত দৃষ্টিতে বিএনপির সাথে জোটের কোনো সম্ভাবনা, কি ধরনের কথা বা কি ধরনের বক্তব্য সামনে আসার কারণে? না, দেখেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ করে 5 আগস্টের পরবর্তী সময়ে আমরা ঐক্যবদ্ধভাবে ফেসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা পালন করেছি। সে ঐক্যবদ্ধতার জায়গা থেকে কিছুটা হলেও এখানে ছিঁড় ধরেছে বলে আমি মনে করি। তো সেই জায়গায় বিভিন্ন বক্তব্য, যেমন আমরা যখন চাঁদাবাজির বিরুদ্ধে, দখলবাজির বিরুদ্ধে, টেন্ডারবাজির বিরুদ্ধে কথা বলছি, সেটা আবার বিএনপির কোনো নেতা, সবাই না, এটাকে তারা নিজেদের বিপরীতে আমল নিয়ে কথা বলেছেন। তো সামগ্রিক জায়গা থেকে এখন যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, এখন বিএনপি এবং জামাত পরস্পরের প্রতিদ্বন্দ্বী, তারা সেভাবে দল গোছানোর চেষ্টা করছে, মাঠ গোছানোর চেষ্টা করছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ঐক্যবদ্ধ হয়ে বৈতরণে পার হওয়ার চেষ্টা করছে। এবং আদর্শিক জায়গা থেকে আমি যে কথা বলছি, দেশের জনগণ চায়, বিশ্বাস করে ইসলামী দলগুলো, ডানপন্থী দলগুলো একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসুক, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আপনার কাছে এই বিষয় নিয়ে আবারও আসবো, কিন্তু শেখ রবিউল আলম, একটু আপনার কাছে আসতে চাই যে জামাত ইসলামের সঙ্গে 2014 পর থেকে যেমনটি ইয়াসিন আরাফাত বলছিলেন যে সেভাবে আর জোটটি নেই বা সেই জোটটি শেষ হয়েছে, এখন একে অপরের প্রতিপক্ষ হয়েছেন। সেই জায়গাটি আসলে কেন তৈরি হলো, এটি হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয়ত হচ্ছে মিত্রদের জন্য আসলে বিএনপি কতগুলো আসন ছাড়তে প্রস্তুত?
ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিরোধী সহ-আলোচক এবং এই মুহূর্তে যারা নিউজ 24-এর সাথে যুক্ত আছেন। ইয়াসির ভাই ভুলে গিয়েছেন 2018 নির্বাচনে জামাত 22টি আসনে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য করুণা চেয়েছেন এবং অংশ নিয়েছেন 18 নির্বাচনে। 2014 নির্বাচনে কোনো রাজনৈতিক দল অংশ নেয়নি, জামাতও নেয়নি, বিএনপিও নেয়নি, এই নির্বাচন বর্জন করেছে, একতরফা নির্বাচন হয়েছে। 24 নির্বাচনও বর্জন করা হয়েছে, যার ফলে জামাতে ইসলামের সাথে বিএনপির একটা অ্যালায়েন্স ছিল, সেটা হচ্ছে কৌশলগত অ্যালায়েন্স ছিল। আদর্শিক অ্যালায়েন্স তো নাই। জামাত ইসলামের রাজনীতির মূলনীতি ঘোষণাপত্র একরকম, বিএনপির রাজনীতি মূলনীতি ঘোষণাপত্র গঠনতন্ত্র সম্পূর্ণ ভিন্ন। যেমন 53 বছর অনেক দল দেখেছে, এখন নতুন করে মানুষ আবার দেখতে চায়। তো 53 বছর জামাত ইসলামকে দেখেনি মানুষ? দেখেছে তো, নির্বাচন করেছে তাও দেখেছে, কয় আসন পেয়েছে তাও দেখেছে, দেখেছে তো। আবার ধরেন আমাদের সাথে সরকারও দেখেছে, ছিল তো। এখন 53 বছর মানুষকে জামাতকে যে নতুন দেখছে, ইসলামী দলকে মানুষকে নতুন দেখছে। হ্যাঁ, 53 বছর পর যদি নতুন দল দেখে এনসিপিকে দেখবে। আরও কয়েকটি নিবন্ধিত দল পেতে যাচ্ছে, 6টির মতো কোয়ালিফাই করেছে, 143টা আবেদন করেছিল, অনেকরা কোয়ালিফাই করেনি। তারপরেও যদি আপনি বলেন নুরুর দল, সেটাও দেখতে পায়। কিন্তু জামাত ইসলাম তো 53 বছর পর দেখার কিছু নাই। 53 বছর আগের থেকে জামাতকে মানুষ চেনে এবং দেখছে, রাজনীতিও দেখছে। হ্যাঁ, এখন ধরেন জোটটা হয় কি, আমরা যুগপৎ আন্দোলন করেছি, সমমনারা ছিল, সেখানে একটা জোটও ছিল, আবার কৌশলগতভাবে কিছু ঐক্য ছিল, যুগপৎ কর্মসূচিও ছিল, একই সাথে কর্মসূচি দিয়েছে ভিন্ন ভিন্নভাবে, কিন্তু আবার কেউ জোটগতভাবে করেছে। যারা গত 17 বছর আন্দোলন সংগ্রামে ব্রত ছিল, ফ্যাসিবাদের বিরুদ্ধে সক্রিয় ছিল এবং আমাদের সাথে যুগপৎ আন্দোলন করেছে এবং জোটে থেকেছে, আমরা মনে করি যে তাদেরও যেহেতু ভীষণ এক, ঐক্য এক, তাদেরও আগামী জাতীয় নির্বাচনে জোটগতভাবে অংশ নেওয়ার সুযোগ আছে। যোগ্য প্রার্থীদেরকে আমরা বিবেচনা করছি। আবার 31 দফার ভিত্তিতে আমরা যে রাষ্ট্রটা বিনির্মাণ করতে চাই, আমাদের যে অঙ্গীকার রাষ্ট্রের জন্য, নতুন বাংলাদেশের জন্য, তার সাথে যারা একত্রতা প্রকাশ করবে এবং ওই আঙ্গিকে যারা বাংলাদেশকে দেখে, তাদেরকেও আমরা জোট এবং আগামী সরকারে যদি আমরা নির্বাচিত হই সুযোগ করে দিতে চাই। মনে রাখা দরকার, বাংলাদেশে জোটের রাজনীতি প্রতিষ্ঠিত, জোটগতভাবে নির্বাচন করা। কারণ ছোট ছোট অনেক রাজনৈতিক দল আছে, এটা বহুদলীয় গণতন্ত্রের অংশ, কিন্তু তারা এতটা ছোট যে তাদের একার পক্ষে নির্বাচনে অংশ নিয়ে দেশ সেবায় ব্রত হওয়াটা কঠিন, রাষ্ট্র ব্যবস্থাপনায় অংশ নেওয়াটা কঠিন। যার ফলে আমরা ওই সুযোগগুলি করে দিতে চাই এবং এই সুযোগগুলি বাংলাদেশের রাজনীতিতে আপনার মহিমান্বিত করেছে, আমি বলবো ঐক্যবদ্ধ করেছে। শুধু কি মহিমান্বিত করেছে, আমি একটু একটা প্রশ্ন যোগ করতে চাই। সেটি হলো খেলাফত মজলিসের সাথেও বিএনপির একটা অ্যালায়েন্স ছিল, জামাত ইসলামের সঙ্গেও বিএনপির অ্যালায়েন্স ছিল, কিন্তু ধীরে ধীরে বিএনপি আসলে সেসব দলের সঙ্গ ত্যাগ করেছে বা সেই অ্যালায়েন্সটি পরবর্তীতে টেকেনি বা সেই জোট ভেঙে দেওয়া হয়েছে। তো বিএনপিকে আসলে এই দলগুলোর সঙ্গে একত্রিত হয়ে ক্ষমতায় গিয়ে পরবর্তীতে আবার নিজেকে যখন খুব পাওয়ারফুল মনে করেছে, তখন কি আসলে এই দলগুলোর সঙ্গ ত্যাগ করেছে বলে মনে করেন? না, জোট তো আমি আপনাকে বলেছি এগুলো আদর্শ ভিন্ন সমমনা দল হয়ে যায়। এখন ধরেন লক্ষ্য, আদর্শ, গন্তব্য সবসময় তো স্থির থাকে না, এটা বিদ্যমান পরিস্থিতি, সম্ভাব্য পরিস্থিতিতে পরিবর্তন হয়। সেই জায়গা থেকে আমরা মনে করছি যে অন্যরা যারা আছেন তাদের আদর্শ ভিন্ন এবং তাদের স্বতন্ত্রভাবে রাজনীতি করা উত্তম বলে মনে হয়েছে। আবার আমাদের যে 31 দফা অথবা যুগপৎ যে আন্দোলন ফ্যাসিবাদী শেখ হাসিনার বিরুদ্ধে ছিল, তাতে তো ক্রমাগতভাবে গত 17 বছরে সবাইকে পাওয়া যায়নি, ক্রমাগতভাবে পাওয়া যায়নি। এবং এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সর্বমুহূর্তে, শেষ মুহূর্তে আমরা জাতিগতভাবে ঐক্যবদ্ধ হয়েছি। ছাত্ররা রুখে দাঁড়িয়েছে, জনতা রুখে দাঁড়িয়েছে, শ্রমিক রুখে দাঁড়িয়েছে, রাজনৈতিক দল এক হয়েছে, যার যার প্ল্যাটফর্ম থেকে এক হয়েছে। কিন্তু আপনি যদি 2014 থেকে একেবারে 24 পর্যন্ত এই 10 বছরে যান, অনেক রাজনৈতিক দলকে পাওয়া যায়নি, তারা ভিন্ন কৌশল নিয়েছে। এখন সমমনা যে কোনো রাজনৈতিক দল জোট করতে পারে এবং বিএনপি একটা মধ্যপন্থী রাজনৈতিক দল, উদার রাজনৈতিক দল, হ্যাঁ, রাষ্ট্র ব্যবস্থাপনায় তার কমিটমেন্ট আছে এবং বারবার নির্বাচিত হয়ে রাষ্ট্র ব্যবস্থাপনা করেছে সে তার মতো করে। এবং তাকে যারা তার এই, আমি আবারও বলি, তার আন্দোলনের যারা সাথী ছিল এবং 31 দফার সাথে যারা একত্রতা প্রকাশ করেছে, তাদের নিয়ে নির্বাচিত হলে রাষ্ট্র ব্যবস্থাপনার সবাইকে সুযোগ করে দিতে চায়। কারণ ছোট দলগুলি পরিসরে ছোট, জনপ্রিয়তা হয়তো কম, কিন্তু তাদের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ নেতা আছে যাদের বলিষ্ঠ ভূমিকা রাখার প্রয়োজন আছে দেশের স্বার্থে, জাতির। সেক্ষেত্রে কয়টা আসন ছাড়তে প্রস্তুত বিএনপি, সেটা নিয়ে আলোচনা চলছে। তবে যে আসনে যে উইন করার ক্ষমতা রাখে, আমরা সমর্থন দিলে সেই আসনে জোটের সেই দলের সেই নেতাই বিবেচনায় আসবে। কিন্তু আপনি শুধু ভাগাভাগি নয়, আপনাকে উইন করার সক্ষমতা থাকতে হবে। আমরা সমর্থন দেওয়ার পরও, আমরা সমর্থন দিলেই উইন করবে এরকম বিষয় না।
তার সেই ব্যক্তিগত ইমেজ, রাষ্ট্রের তার কিছু করণীয় আছে, ওই ধরনের ব্যক্তিত্ব বা রাজনীতিক যিনি আমাদের সমর্থন পেলে এবং তার ব্যক্তিগত ইমেজকে কাজে লাগিয়ে আসন করার জন্য যথেষ্ট ভূমিকা রাখবেন, তাকেই বিবেচনা করা হবে। ওই বিবেচনায় যে কয়টি আসন হয় সেটা বিএনপি কনসিডার করবে। আপনার কাছে এই সংক্রান্ত আরো অনেক প্রশ্ন আছে, আমরা আসবো। সারাত তুষার, একটু আপনার কাছে আসি। গণ অধিকার পরিষদের সঙ্গে আপনাদের জোটে যাওয়া কি আদৌ হচ্ছে? আপনাকে ধন্যবাদ। এটা এখনো আলোচনা চলছে এবং এই দুটো দল অনেক দিন ধরেই আলোচনাটা করছে। মাঝখানে নুরুল হক নূর চিকিৎসার জন্য দেশের বাইরে ছিলেন, তিনি এসেছেন দেশে, যেহেতু তিনি ওই দলের প্রধান, ফলে তার সাথে আমাদের একটা, গতকালকেও যে আপনি তার সাক্ষাৎকারটা পড়েন, জি, আমি সাক্ষাৎকারটা পড়েছি এবং সেখানে তিনি একটা বিস্ফোরক মন্তব্য করেছেন যে এনসিপির কিছু নেতাকর্মীদের আচরণ বা অহমিকা দেখলে এরকম মনে হয় যে তারা আসলে ক্ষমতার দ্বার প্রান্তে চলে গেছে। এরকম একটি মন্তব্য নুরু আসলে কেন করলেন? আপনারা তো জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তারাও একটা বড় আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। নিজেদের ভেতরে আসলে এই জটিলতা তো কেন তৈরি হলো? উনি মন্তব্য করেছেন, নানা কারণ থাকতে পারে। আমাদের তো দল হিসেবে আমরা তাদের দলের সাথে বসবো এটা নিয়ে, বা বসা হচ্ছে। এর বাইরে কারো ব্যক্তিগত মন্তব্য থাকতে পারে, সেটাকে দলীয় মন্তব্য বা দলীয় অবস্থান হিসেবে দেখাটা ঠিক হবে না। দল হিসেবে এই দুটো দলই চায়। আপনি যদি ওই তার যে উষ্মা প্রকাশ যেটার কথা বললেন, এটা বলার পরে আপনি যদি দেখেন, তিনি কিন্তু বলেছেন যে আলোচনা চলবে শীর্ষ নেতৃত্বের সাথে। ফলে আমি মনে করি যে আলোচনা এখনো চলছে, আলোচনা চলবে। এই দুটো দলের তরুণদের একসাথে যদি তারা আসতে পারে একটা প্ল্যাটফর্মে কিংবা জোট হয়, এটা ভালো হবে। কারণ এই যে এতক্ষণ ধরে আপনি কথা বললেন, এখানে বাংলাদেশে এই মুহূর্তে প্রধান দুটো দল আছে, বিএনপি সর্ববৃহৎ দল, জামায়াতে ইসলামী একটা বড় দল। তারা লম্বা সময় একসাথে ছিল, তারপর আবার এখন তারা তাদের ভিন্ন ভিন্ন পথ। যখন আওয়ামী লীগ ছিল রাজনীতিতে, তখন আপনি দেখবেন যে আমরা বহুদলীয় গণতন্ত্রের কথা বললেও বাংলাদেশে সবসময় আসলে দ্বিদলীয় একটা বলয় থাকে। আওয়ামী লীগের একটা বলয়, এতদিন ছিল বিএনপি এবং 4 দলীয় জোটের বলয়। এখন কিন্তু আবার আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বিএনপি তার নেতৃত্বে একটা জাতীয়তাবাদী বলয় বা ব্লক, জামায়াত ইসলামী তার সমমনা ইসলামপন্থী দলগুলোকে নিয়ে একটা ব্লক করার চেষ্টা করছে। তো এইটা কিন্তু আবারও এগেন ওই দ্বিদলীয় ব্লক হয়ে যাচ্ছে। তা সেটা বহুদলীয় গণতন্ত্রের জন্য ভালো না। আমরা মনে করি যে আরও অন্তত 3টা সেন্টার যদি থাকে পলিটিক্সে, 3টা বলয় আলাদা আলাদা, একটা জাতীয়তাবাদী ব্লক, একটা ইসলামপন্থীদের একটা শক্তি, আর মধ্যমপন্থী গণতান্ত্রিক ধারার যারা বাংলাদেশপন্থী যে শক্তিগুলো আছে, তারা যদি এক জায়গায় আসতে পারে, আমরা সেই চেষ্টাটা করছি, তাহলে এটা আমাদের পলিটিক্যাল স্পেসটা আরও ডেমোক্রেটিক হবে। তো সেই চেষ্টার অংশ হিসেবে আমাদের নুরুল হক নূরের সাথে আমাদের লম্বা সময়ের বোঝাপড়া আছে, বা তার দলের সাথে কিছু কখনো কখনো টানাপোড়েন যে হয় না একসাথে চলতে গেলে। 17 বছর তারা একসাথে পথ চলেছে, তারপর তো তাদের মধ্যে আজকে দৃশ্যমান দূরত্ব দেখা যাচ্ছে। তো সেইভাবে অসুবিধা নেই আমাদের। তো এই যারা এই বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের থেকে উঠে আসলে তারা তো অনেক দীর্ঘ সময়ের, তাদের রাজনৈতিক যদি অভিজ্ঞতার কথা বলি বা পথ চলার কথা বলি, অনেক দীর্ঘ সময়ের। আপনাদের দুটি দলেরই পথ চলা তুলনামূলক খুব কম সময়ে, তার মধ্যেই আসলে এরকম বিষয় আসলে দৃশ্যমান। যেমন এর আগেও যখন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, গণ অধিকার পরিষদের রাশেদ তিনি এই শোতেই এসেছিলেন এবং তিনি সেখানে ঘুরে ফিরে বারবার বলছিলেন গণ অধিকার পরিষদ কিন্তু এনসিপিতে যোগ দিচ্ছে না। এভাবে মেনশন করে কেন বলতে হচ্ছে? এনসিপির নেতারা কি আসলে এরকম কথাই বলেছেন যে আসলে গণ অধিকার পরিষদ আমাদের সঙ্গে চলে আসছে বা এনসিপির অধীনে চলে আসছে? বিষয়টা কি এরকম? আচ্ছা, এখানে দুটো কথা। একটা কথা হচ্ছে যে এই এনসিপি খুবই নতুন দল, গণ অধিকারের বয়স প্রায় 4-5 বছর হয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয় এই যে মূল নেতৃত্ব যারা দুই দলের, তাদের বিশ্ববিদ্যালয়ে অন্তত 1 দশকের আন্দোলন সংগ্রামের একটা ধারাবাহিকতা আছে এবং পরস্পরের সাথে বিনিময় আছে। সেখান থেকে দেখলে যে এরা এই লম্বা সময় যখন আপনি চলবেন, বিএনপি এবং জামায়াতের 17 বছর, কিন্তু এই যে 1 দশকের কথা আমি বললাম, এটা কিন্তু খুব কম না। তবুও এরা এখনও রাজনীতিতে নতুন, আমরা এখনও রাজনীতিতে নতুন হিসেবে আমরা নিজেদেরকে দেখি। সেখানে কখনো কখনো টেম্পারমেন্টগত ভিন্নতা বা একটু দূরত্ব, এটা খুব আনইউজুয়াল কিছু না। আর এই যে আগ বাড়িয়ে ধরেন আমরা রাশেদই বলুক আর আমাদের দলের তরফ থেকে কেউ বলুক, আমরা যদি বলে দিই যে এটাই হবে, সেই কথাটা ঠিক হবে না। যেহেতু একটা আলোচনা চলমান আছে, ফলে আমরা সর্বোচ্চ ওপেন থাকতে চাই এবং যেই কথার বাবলের কারণে যেই সমস্যা হয়, এগুলোকে দূরে রেখে যদি সম্ভব হয় আমরা এই দুটো দল একসাথে আসতে চাই এখনো পর্যন্ত। এবং এছাড়াও আরও কিছু সমমনা দলের সাথে আলোচনা চলছে নির্বাচন কেন্দ্রিক জোটের ব্যাপারে, সেগুলো সময় বলে দেবে। কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশের রাজনীতির স্বার্থে যদি এরকম কয়েকটা, অন্তত 3টা মেজর বলয় থাকে, ব্লক থাকে পলিটিক্সে, এটা বাংলাদেশের রাজনীতিকে অনেক শক্তিশালী করবে। তো সেখান থেকে আমরা আমাদের চেষ্টাটা অব্যাহত রাখছি। জি, ধন্যবাদ। মোহাম্মদ ইয়াসিন আরাফাত, একটু আপনার কাছে আসবো। আন্দোলনে আপনাদের সঙ্গে যেসব শরিক দল আছে, তাদের যদি আমি একটু সাম্প্রতিক কিছু মন্তব্য যদি আপনাকে একটু শোনাই, যে কিছু একটি দল মনে করে
যে আপনাদের সাথে জোট করলে ঈমান থাকবে না, ভোট দিলে ঈমান থাকবে না। আবার কেউ মনে করে যে জামাতের সঙ্গে জোট করলে রাজনৈতিকভাবে নেতিবাচক প্রভাব পড়বে, আবার একই সঙ্গে জামাত সহি ইসলামিক দল নয়, এরকম একটি কথাও আছে। এবং তাদের সঙ্গে আপনাদের কিন্তু যুগপত আন্দোলন আছে। আমি যদি মেনশন করি, এখানে হেফাজত ইসলাম বলেছে, এখানে খেলাফত মজলিস বলেছে, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদেরও বেশ কিছু মন্তব্য আছে। তারপরেও মানে এই আপনারা যাদের সঙ্গে জোটে যাবেন বা জোটে যেতে চান, আমি হেফাজত ইসলামের কথাটা আলাদা করে বলছি, তাকে বাদ দিয়ে বলছি, তাদের সঙ্গেই এই ধরনের মতবিরোধ বা এই যে ধর্মীয় যে মতবিরোধের জায়গা, এটি আসলে কেন তৈরি হলো? দেখেন, এক নম্বর বিষয়টা একটু ক্লিয়ার করা প্রয়োজন। জোটের বিষয়টা যেটা আসছে, জামাত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের ভাই ইতিমধ্যে এটা ক্লিয়ার করেছেন। অধ্যাপক মিয়া গোলাম ফরওয়াদ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেছেন যে আমাদের যে বিষয়টা ইসলামিক দল এবং গণতান্ত্রিক দলগুলোর সাথে হচ্ছে, এটা জোট না হয়ে একটা সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ হবে। মূলত হচ্ছে ধরেন কোথাও যদি জামাতের প্রার্থী থাকে সেখানে অন্য দলের প্রার্থী থাকবে না, কোথাও যদি অন্য দলের প্রার্থী থাকে সেখানে জামাতের প্রার্থী থাকবে না। এর ভিত্তিতে আমরা একটা নির্বাচনের সমঝোতাতে সামনে এগোচ্ছি। আর বিতর্কের কথা যেটা বলছেন, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে কেউ একজন আমাদের পথ চলার ক্ষেত্রে একটা মন্তব্য করে কথা বলে আমাদের পথ চলাকে বাধাগ্রস্ত করতে চাইবে। আমরা জনগণের সমর্থন নিয়ে আমরা স্বকীয় ভিত্তিতে দেশের মানুষের সমর্থনের সামনে এগিয়ে যাব। আমার মনে হচ্ছে না যে এই বিষয়গুলো, এই কথাগুলো বিভিন্ন সময় বিভিন্নজন বলার চেষ্টা করে, কেউ একটা মৌসুম পরিবর্তনের চেষ্টা করে, কেউ ভোট কাছাকাছি আসার চেষ্টা করে। দেখেন, আমি একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আগে ঢাকা শহরে বড় বড় করে চিকা লেখা থাকতো যে ইসলামের নামে রাজনীতি হারাম, ইসলামের নামে ভোট হারাম। কিন্তু ভোট হারাম এটা টোটালি তারা বলে না, মানে অন্য দলের ভোট দেখ সেটা তারা নিষেধ করে না, শুধু খালি জামাতকে ভোট দিলে অসুবিধা, এই কথাগুলো বলে। কেন বলে? এটা একটা উদ্দেশ্য প্রণোদিত। কেন বলে? যখন একজন ব্যক্তি বা দল যখন জামাতকে টার্গেট করে বলে যে অমুকে ভোট দেওয়া যাবে না, কিন্তু আওয়ামী লীগকে ভোট দেওয়া যাবে কিনা সে কথা কিন্তু বলে না, বিএনপিকে ভোট দেওয়া যাবে কিনা সে কথা কিন্তু বলে না। এই বলাগুলোর ক্ষেত্রে কিছু উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য হচ্ছে যখন বাংলাদেশে ইসলামী দলগুলো সহ সাধারণ অনেকগুলো দল মিলাইয়া একটা শক্তিশালী ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, এটা কারো প্রোপাগান্ডায় অথবা কারো ইন্ধনে এই কথাগুলো বলে থাকে বলে আমরা মনে করছি। তবে এগুলোর বেশি ভিত থাকে না। এই জন্য ব্যক্তি বিশেষে হেফাজতে ইসলাম অনেকগুলো দলের সমন্বয় একটা দল। হেফাজতে আমির যে কথা বলছেন, হেফাজতের নায়েবে আমির আছে 17 জন, তারা কি সে কথা বলছেন? হেফাজতের সেক্রেটারি একজন আছেন, তিনি কি কথা বলছেন? হেফাজতের সহকারী সেক্রেটারি বা যুগ্ম মহাসচিব আছেন প্রায় 20 জন, তারা কি কথা বলছেন? এই জন্য ব্যক্তি বিশেষে কখনো কখনো যে কথাগুলো আসে আপনাকে বুঝতে হবে এটা এজেন্ডা ভিত্তিক, এটা টার্গেট ভিত্তিক, উদ্দেশ্য প্রণোদিত। আমরা মনে করি না যে এই ধরনের কোনো বক্তব্য দ্বারা একটা ইসলামী দলের যে বলয় তৈরি হচ্ছে, এই বলয় তৈরি করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে বা কোনো ক্ষেত্রে জামাত ইসলামের ইমেজ ক্ষুণ্ণ হবে বলে আমরা মনে করি না। কারণ আমরা আমাদের জায়গায় স্বচ্ছ কিনা, আমরা আমাদের জায়গায় দেশের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য নিবেদিত প্রাণ হয়ে ভূমিকা পালন করছি কিনা, আমরা রক্ত ত্যাগ কোরবানি সব বিনিময় করছি কিনা, এটা জনগণ মূল্যায়ন করবে। এ ধরনের মন্তব্য আমি মনে করি না যে জামাতের পথ চলা কিংবা একটা ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা হবে না। জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা শেখ রবিউল আলম এবং সৈয়দ তুষার তাদের কাছেও যাব, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নেব। বিরতির পর যখন ফিরবো তখন এই জোট মিত্রের রাজনীতি নিয়ে আমাদের আলোচনা চলতেই থাকবে। মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশের সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত, দেখছেন নিউজ 24, চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আজকে আমরা আলোচনার বিষয় যেটি নির্ধারণ করছি সেটা হলো জোট মিত্রের রাজনীতি। আমরা শেখ রবিউল আলম আপনাকে দিয়ে শুরু করতে চাই। মিত্রদের একটা ভয় আছে, সেই ভয়টা হচ্ছে যে বিএনপি তাদেরকে যে আসনগুলো ছাড়বে সেসব আসনে যদি বিএনপির কোনো নেতাকর্মী স্বতন্ত্রভাবে নির্বাচন করেন তাহলে আসলে তারা একটা অস্বস্তিতে পড়তে পারেন। কারণ সবচেয়ে বড় এবারের যে জটিলতা, যে আপনাদের মিত্র হলেও যাদের জন্য আপনারা আসন ছাড়বেন তাদেরকে তাদের দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে। না, বিএনপি এই ব্যাপারে উদার আছে, সজাগ সক্রিয় আছে। যাদেরকে আসন ছাড়া হবে তাদের পক্ষে বিএনপি নেতাকর্মী, শুভানুদ্দায়ী সমর্থকরা যাতে কাজ করে সে ব্যাপার বিএনপি নিশ্চিত করবে। তবে আপনি যে আশঙ্কার কথা বলছেন সেটা তো একেবারে উড়িয়ে দেওয়া যায় না। বিচ্ছিন্নভাবে কি যে কোনো মানুষ স্বতন্ত্র প্রার্থী হতে পারে, কিন্তু দলে যেভাবে শৃঙ্খলা রাখা হবে, সজাগ থাকা হবে শৃঙ্খলার ব্যাপারে, আমার মনে হয় যে না, এইভাবে বিদ্রোহী প্রার্থী হয়ে স্বতন্ত্রভাবে কেউ সুবিধা করতে পারবে বলে মনে হয় না। কারণ এই মিত্রতা শুধু কৌশলগত না, আমাদের এই মিত্রতা তো আন্দোলন সংগ্রামের মাধ্যমে একটা মিত্র।
আর দল এখন বৃহত্তর স্বার্থে নিশ্চয়ই দলের নেতাকর্মী এবং শুভানুধ্যায়ী যারা আছে তারা সেটা বিবেচনায় রাখবে, সেটা খুব বেশি প্রভাব ফেলবে বলে আমার কাছে মনে হয় না। শেখ রবিউল আলম, এবারে যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতি এবং বিএনপি একটা বড় আশা বা প্রত্যাশার জায়গা থেকে নির্বাচন এবারে করতে যাচ্ছে, মিত্রদের মন রক্ষা করাটাও কি এবারে বিএনপির জন্য অনেক বড় চ্যালেঞ্জ বা খুব কঠিন? না, একেবারে চ্যালেঞ্জ মিত্র তো মন তো রক্ষা করে আসছি আমি তো বললাম আপনাকে, জোটগতভাবে বাংলাদেশের রাজনীতি, আন্দোলন এবং নির্বাচন এই তিনটি করা একটা প্রতিষ্ঠিত প্রক্রিয়া, বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, যার ফলে এই বোঝাপড়ায় খুব নতুন না, তো খুব সমস্যা হবে বলে আমি মনে করি না। আর দ্বিতীয়ত রয়েছে যে বিএনপি যেহেতু জনগণের রায়ের উপর নির্ভর করে, তো নিশ্চয়ই প্রার্থী বিবেচনা করার ক্ষেত্রে সেটা জোটের হোক আর নিজের দলের হোক, জনপ্রিয়তা, রাজনীতি তার কন্ট্রিবিউশন, দেশে তার কি কন্ট্রিবিউশন দেওয়ার সুযোগ আছে, পার্লামেন্টে কি ভূমিকা রাখার সুযোগ তার আছে, কি যোগ্যতা আছে, এগুলি বিবেচনা পাচ্ছে, যার ফলে রাজনীতি গুণগত মানের যে পরিবর্তন জনগণ আশা করছে সেই আকাঙ্ক্ষা ধারণ করে বিএনপি রাজনীতি করছে, যার ফলে এটা চ্যালেঞ্জ হবে বলে আমার কাছে মনে হয় না। একটা কথা বলা দরকার, ইসলামী দলগুলির কথা বলা হয়, এখন ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের মানুষ কিন্তু উদার গণতান্ত্রিক মুসলিম, যার ফলে ইসলামী ধারার রাজনীতি বাংলাদেশে দীর্ঘদিন ধরে আছে, এই দলগুলি কিন্তু নতুন না, দীর্ঘদিন ধরে আছে, কিন্তু মানুষ রাজনীতিতে ইসলামের ব্যবহারটা খুব ভালোভাবে নিয়েছে বিদায় বিগত দিনের ভোটের ইতিহাস তা বলে না। কারণ আমি আবারও বলতে চাই যে ইসলামী দলগুলি ধর্মপ্রাণ মুসলমানদের একটা বিশেষ আনুকূল্য পাওয়ার জন্য রাজনীতির সাথে ইসলামকে সম্পৃক্ত করার চেষ্টা করেছে। আমি এটাকে অমূলক, অযৌক্তিকতা বলছি না, কারণ রাজনীতি তো আপনার যে কোনো মানুষ তার দর্শন নিয়ে যেতে চাইবে, জনগণ সমর্থন দিলে, ভোট দিলে, যেহেতু গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণ একটা নির্বাচিত প্রতিনিধি রাষ্ট্র ব্যবস্থাপনা করবে, সেই জায়গা থেকে আমি খুব দোষ বলছি না, কিন্তু মানুষ গ্রহণ করেছে বিদায় আমার সে দৃষ্টান্ত দেখছি না। যেমন ধরেন পূর্ণাঙ্গ জীবন বিধানিত ইসলাম, তাই তো, এবং সেটা যদি জানেন কুরআন, সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাপিত জীবন, তো সেটা যদি আপনি রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে যান, তো সেখানে তো অনেকগুলি ইসলামী দল থাকার প্রয়োজন হয় না, কারণ বিভেদ কোথায়, সমস্যাটা কোথায়? এই যে ভিন্ন মত, অনৈক্য, ভিন্ন দর্শন, এই যে বিভাজনগুলি ইসলামী দলগুলির মধ্যে দেখবেন, তারাও যখন কথা বলছে, পরস্পর বিরোধী কথা বলছে, একজন আরেকজনকে বলছে যে না সম্পূর্ণ ওটা অগ্রহণযোগ্য, আমি কেবলমাত্র শিরোধার্য বা আমি গ্রহণযোগ্য। এই বিভাজন কি ইসলাম যদি পূর্ণভাবে আপনি মানেন, ইসলাম তো সুনির্দিষ্ট জীবন ব্যবস্থা, তো সেখানে তো থাকার কথা না, কিন্তু আলটিমেটলি হচ্ছে যে ইসলামের নাম আপনি রাখছেন ঠিকই, মুসলিম ভোটারের সংখ্যাদের বেশি, যার ফলে তাদের সমর্থন চাইছে ঠিকই, কিন্তু তার আপনার মধ্যে তার রাজনীতি আছে, আপনার মধ্যে স্বার্থ আছে, গোষ্ঠীগত স্বার্থ আছে, যার ফলে এই বিবেচনায় নিয়ে বাংলাদেশের ভোটাররা অতীতে এবং বর্তমানে এবং আগামীতে রাজনীতির ক্ষেত্রে ইসলাম ব্যবহারের ক্ষেত্রে কতটুকু সমর্থন দিবে, সেটা ঐক্য হোক আর ইন্ডিভিজুয়ালি হোক, সেখানে আমার সন্দেহ রয়েছে। জি, ধন্যবাদ। স্যার তুষার, একটু আপনার কাছে আসি। কেন এনসিপির মনে হয় যে বিএনপি 50 থেকে 100টার বেশি আসন পাবে না? এটা এনসিপির মনে হয় এরকম আমরা বলি নাই, আমাদের কেউ কেউ এরকম মন্তব্য করতে পারে, কিন্তু এটা সবসময় নাসিরউদ্দিন পাটোয়ারি এরকম মন্তব্য করেছেন, সবসময় থাকে বড় রাজনৈতিক দলে যে এবং ব্যক্তি, এটা 6 তারিখেই মন্তব্যটি করেছে, রাইট, ব্যক্তির মন্তব্য এবং দলের অবস্থান এটা সবসময় আলাদা করতে হয়। তবু মানে যে কেউ রাজনীতিতে রেটরিক, না, রাজনীতিতে আমি আপনার সাথে একটু ছোট করে দ্বিমত পোষণ করতে চাই। নাসিরউদ্দিন পাটোয়ারি ব্যক্তি নাসিরউদ্দিন পাটোয়ারি হতে পারেন, কিন্তু তিনি যখন কোনো একটা জায়গায় যাচ্ছেন, তিনি যখন বক্তব্য দিচ্ছেন, তখন কিন্তু আসলে এটা আসলে গণমাধ্যমের কাছে স্বভাবতই আসলে বিষয়টি কাউন্ট হয় যে তিনি এনসিপির পক্ষ থেকে না, ঠিক আছে, আমরা তো আই আন্ডারস্ট্যান্ড। এখানে দুটো জিনিস, একটা হচ্ছে যে যখন নাসিরউদ্দিন পাটোয়ারির নাম আসবে তখন তার সাথে তার দলের পরিচয় আসবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু তাই বলে তার সকল কথা মানে দলের কথা হবে এটাও সবসময় ঠিক না। যেমন এবার আপনি খেয়াল করবেন যে জামায়াতের আমির, আমি কিন্তু বলছি না যে নাসিরের ওই প্রেডিকশন ভুল বা ঠিক, ভুলও হতে পারে, ঠিক হতে পারে, সেটা তো সময় বলবে, কারণ আপনি যদি সবচেয়ে ভালো অবস্থানেও থাকেন কোনো একটা দল, তবু সে ইলেকশনের ফলাফল হাতে পেয়েই আপনাকে বলতে হবে আমার এই হলো ফলাফল। আগের দিন পর্যন্ত প্রেডিকশন সবসময় করা যাবে, এটা ওপেন। আমি অন্য একটা জিনিস আপনাকে বলি, এই যে হেফাজতে ইসলামের আমির সম্প্রতি জামায়াত ইসলাম নিয়ে একটা মন্তব্য করেছেন, করার পরে হেফাজত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা আমিরের বক্তব্য, হেফাজত ইসলামের বক্তব্য না। তারা কিন্তু আমিরের বক্তব্য, হেফাজতের প্রধানের বক্তব্য থেকেও হেফাজতকে আলাদা করছেন। ফলে এটা সবসময় থাকবে, একটা দলের নীতি মানে নীতি কৌশল সবকিছুর সাথে যদি কখনো মনে হয় যে এই কথাটা মিলছে না, তখন কিন্তু এটা তো আসলে মোটা দাগে একটা রাজনৈতিক বক্তব্য। কারণ মানে ধরেন আপনি বললেন যে আপনি কোনো একটা জায়গায়
একটা মন্তব্য করে ফেললেন, পরবর্তীতে কিছুক্ষণ পরেই দল আপনাকে সতর্ক করতে পারে, দল আপনাকে ওয়ার্ন করতে পারে, দল আপনার কাছে কারণ জানতে চাইতে পারে, এরকম বেশ কিছু গঠনতন্ত্র আপনাদের রয়েছে। সবটাই কিন্তু থাকে। তারপরেও আসলে এই জায়গায় আসলে এই ফাঁকটা কেন রাখা হয় যে নাসিরউদ্দিন পাটোয়ারি বা হেফাজতের আমির কোনো একটা বক্তব্য দিয়েছে, সেটি আসলে একান্তই তার ব্যক্তিগত বক্তব্য। তিনি তো আসলে ব্যক্তিগত প্ল্যাটফর্মে বক্তব্য দেন নাই, তিনি তো গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন এবং নির্বাচন কমিশন থেকে বের হয়ে তিনি আসলে বক্তব্যটা দিয়েছেন। ইতোপূর্বেও তিনি আসলে দুবার তিনি এই ধরনের বক্তব্য দিয়েছেন। আপনারা এনসিপির পক্ষ থেকে কি কখনো তার কাছে জানতে চেয়েছেন যে আসলে এ ধরনের বক্তব্য তিনি কেন দেন? না, এখানে আমি বলি শোনেন, একটা হচ্ছে যেটা রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক বক্তব্যের ক্ষেত্রে দল সতর্ক করে ব্যাপারটা তা না। রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক বক্তব্য, আপনি যদি ভুল বলেন সেটা আলাদা জিনিস। যেমন আমি বললাম যে এটা ওনার রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক বক্তব্য আর ভুল বক্তব্য এক জিনিস না। এর বাইরে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা হলেও দলের সিদ্ধান্ত কোনটা হিসেবে আপনি দেখবেন, যেটা দল প্রেস রিলিজ দেয়, যেটা দল একটা মিটিং করে সিদ্ধান্ত নেয়, যেটা দলের প্রধানের মুখ থেকে আসে, যেটা আপনি তার কর্মসূচিতে দেখেন, এগুলো হচ্ছে দলের অবস্থান। ধরেন আমরা যদি এনসিপি হিসেবে সংবাদ সম্মেলন করে একটা কথা বলি, এটা হবে এনসিপির পজিশন। এর বাইরে হেভিওয়েট নেতারা অনেক সময় অনেক মন্তব্য করেন, এটা সবসময় আপনি দেখবেন যে ইভেন বিএনপির মতো দলেও কিংবা সব দলেই থাকে, এটা যত বড় নেতাই হোক না, বিএনপি বা জামায়াত ইসলাম বা অন্য যেসব দলের কথা বলি না কেন, তারা কিন্তু টুকটাক ব্যবস্থা গ্রহণ করেন। যেমন জামায়াত ইসলামের, আমি যদি আমির হামজার কথা বলি, আমির হামজার বক্তব্যের বিষয়ে কিন্তু শিশিরমণি কথা বলেছেন এবং তাকে আমরা যতদূর জানি তাকে ওয়ার্নও করা হয়েছে যে এই ধরনের বক্তব্য বা বেফাস মন্তব্য না করবার জন্য। এবং বিএনপিরও কোনো নেতা যারা বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন, বিএনপি কিন্তু তাদেরকে আসলে শোকজ করছেন, তাদের কাছে জানতে চাইছেন। এনসিপি আসলে জানতে চাইছে কিনা? অফকোর্স জানতে চাচ্ছে, যদি সেটা কথা ভুল হয়। আমি তো বললাম যে এই যে বিএনপি 50-60টা সিট পাবে না বিএনপি, এই কথা 50-60টা সিটের বেশি পাবে না বিএনপি, এটা জানতে চাওয়া যেতে পারে, এটার জন্য তো কোনো ব্যবস্থা নেওয়ার কোনো কিছু নাই, এটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট। আপনি যদি ধরেন এবার শিশিরমণি সাহেব একটা জায়গায় গিয়ে বলেছেন যে রোজা পূজা একসাথে করাতে, এটা নিয়ে কিছু প্রতিক্রিয়া তৈরি হয়েছে নানা জায়গায়। কিন্তু এই বক্তব্যের কারণে দল তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে না। না, এটা পলিটিক্যাল ব্যবস্থার কথা আমরা বলিনি। আমার জিজ্ঞাসার জায়গাটা হচ্ছে আসলে জানতে চাওয়া কিনা। হ্যাঁ, একটা দলে সেই প্রশ্নে বলা যাবে যে একটা দলের অনেক কৌশল থাকে। ধরেন কেউ একটা টক শোতে একটা বেফাঁস মন্তব্য করলো, কোনো একটা সভায় গিয়ে একটা বেফাঁস মন্তব্য করলো কিংবা এমন মন্তব্য করলো যেটা নিয়ে দল সামান্য অস্বস্তিতে পড়েছে। এইটা সবসময় ওই বাইরের সারা দুনিয়াকে জানিয়ে দল তাকে কিছু বলে ব্যাপারটা তা না। অনেক সময় ইন্টারনালিও অনেক কিছু জিজ্ঞেস করা হয়, অনেক সময় ইন্টারনালিও সতর্ক করা হয় যদি করার মতো ব্যাপার থাকে। আবার অনেক সময় অনেক বক্তব্যকে পলিটিক্যাল স্পিচ হিসেবে দেখলেও চলে, ঠিক আছে। যেমন নাসিরউদ্দিন পাটোয়ারির একটা কথা নিয়ে খুব হইচই হয়েছিল যে তিনি বলেছেন নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে, কিন্তু তিনি কিন্তু পরের যে আরও 3-4 লাইন যে এই কারণে মনে হচ্ছে, ওগুলো ইগনোর করে তার বক্তব্যটাকে এইভাবে দেখা হয়েছে। তো এইটা সবসময় থাকবে। আবার তাহলে যিনি বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, তিনি আবার আরেক জায়গায় বলছেন যে আমরা 300 আসন পাবো, তিনি আবার বলছেন যে ওরা 50-60টা পাবে। এগুলোকে সবসময় রাজনীতিতে এক ধরনের প্রাণচাঞ্চল্য হিসেবে দেখাই ভালো, যে পলিটিক্সে একটা বিতর্ক তোলা, এটা পলিটিক্সেরই পার্ট, ঠিক আছে। ফলে যেটার ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার মতো ব্যাপার থাকবে বা জানতে চাওয়ার মতো ব্যাপার থাকবে, সেটা দল অবশ্যই চাইবে। আমরা যে ইভেন জানতে চাই নাই সেটাও তো নিশ্চিত করে বলা যাবে না, বা আমরা তো আমাদের সবকিছু মানে পাবলিক করব না। ফলে এটা থাকে সবসময় দলের এই কৌশল। ধন্যবাদ। মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আপনার কাছে একটু আসি। হেফাজত ইসলামের বাবুনগরী বলেছিলেন জামাত ইসলামকে ভোট দেওয়া যাবে না, আর আমির হামজা বলেছেন যে জামাত ইসলামকে ভোট দিলে বেহেশত নিশ্চিত হয়ে যাবে। আসলে মানুষ কোনটা করবে? দেখেন, এক নম্বর হচ্ছে জামাত ইসলামের কোনো নেতা কোনো দায়িত্বশীল পর্যায় থেকে এ ধরনের বক্তব্য আমরা কখনো দেই না যে দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনি বেহেশতে চলে যাবে। আমরা একজন ব্যক্তিকে তার নৈতিক চরিত্র সংশোধন করে বেহেশতের পথ দেখাই, আলোর পথ দেখায়, সত্যের পথ দেখায়। এটা আমাদের সাংগঠনিক কাজের, আদর্শিক কাজের একটা গুরুত্বপূর্ণ অংশ। যেমন ভাই যেটা বলছেন যে ইসলামী রাজনৈতিক দলগুলো আনুকূল্য পাওয়ার জন্য ইসলামকে ব্যবহার করে রাজনীতি করে। আনুকূল্য পাওয়ার জন্য বা একটা সুবিধা পাওয়ার জন্য রাজনীতি কারা করে? যখন কেউ নির্বাচন আসার পরে জীবনে তার মাথায় টুপি ছিল না, এখন মাথায় টুপি ওঠে, হাতে তসবি ছিল না, তসবি ওঠে। আগে সপ্তাহে একদিন নামাজে দেখা যেত কিংবা দেখা যেত না, এখন তাকে 5 ওয়াক্ত নামাজে দেখা যায়, মুসল্লিদের সাথে কুশল বিনিময় করে। এটা হলো আনুকূল্য পাওয়ার জন্য ইসলামের রাজনীতি ব্যবহার। কিন্তু যেই দল বা যেই ব্যক্তি তার বছরের 365 দিনে ব্যক্তির সংশোধনের জন্য ইসলামের নীতি কি, আদর্শ কি, সেটা প্রচার করে, প্রসার ঘটায়, প্রোগ্রাম করে, মিছিল করে, প্রোগ্রাম করে, তো সেটা শুধু নির্বাচন কেন্দ্রিক বা আনুকূল্য পাওয়া কেন্দ্রিক থাকে না। একটা নির্বাচন 5 বছর পরে আসে। তো জামাত ইসলামীকে ইসলামের যে মৌলিক দর্শনগুলো, আদর্শগুলো মানুষের কাছে যে বিলায়, এটা কি শুধু নির্বাচন আসলে বিলায়?
না 365 দিনে বিলায়। তো একটা দল বা ব্যক্তি বা দলের কর্মীরা যদি 365 দিন সে কাজ করে, এটা আনুকূল্য পাওয়ার জন্য নয়। আমরা ইসলামের আলোকে মানুষের নৈতিক চরিত্রকে সংশোধন করে একটা আদর্শ রাষ্ট্র গঠন করতে চাই। আদর্শ রাষ্ট্র গঠনের জন্য দেশের জনগোষ্ঠীর মধ্যে নৈতিক চরিত্রের একটা পরিবর্তন হওয়া লাগবে, সে জায়গায় আমরা ফোকাস করছি। সুতরাং আমরা কখনো আনুকূল্য পাওয়ার জন্য ইসলামের বিষয়গুলো ব্যবহার করি না। আর মুফতি আমির হামজার বিষয়ে যে কথা আসছে বা অন্যদের কথা যে আসছে, যখন যে বিষয়ে কোনো ব্যক্তির কোনো স্লিপ অফ টাং হয়, কথার ভুল হয়, জামাত তার সর্বোচ্চ জায়গা থেকে সেই বিষয়গুলো দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। দেখেন, মানুষ কিন্তু রোবট না। মানুষ যখন বারবার কথা বলে তার কথার একটা স্লিপ অফ টাং হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে তিনি যে কথা বলছেন বাস্তবে কাজে সেটা পরিণত হচ্ছে কিনা, বা যখন একটা কথার চলে কথা হয়ে যায় এটা এই দলের বা ব্যক্তিদের নীতি আদর্শের মধ্যে তার প্রতিফলন হচ্ছে কিনা, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু মুফতি আমির হামজা কিন্তু একাধিকবার নানাবিধ মন্তব্য করেছেন এবং বিতর্কিত মন্তব্যের জন্য তিনি বেশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, আপনি জানেন কিনা আমি জানি না। না দেখেন, সেজন্য আসলে বাধ্য হয়ে জিজ্ঞেস করতে হচ্ছে। একজন ব্যক্তির কিছু কিছু বক্তব্য, আপনি যখন একজন ব্যক্তির উপর ফোকাস পড়ে, লাইট যায়, ক্যামেরা যায়, তখন আপনি তার 40 মিনিট একটা বক্তব্যের মধ্যে 2 মিনিটের একটা কথা আপনি বের করতে পারবেন। কিন্তু যার দিকে কোনো লাইট নাই, যে ফোকাস নাই, ক্যামেরা নাই, তার দিকে দেখবেন যে এগুলো আলোয় আসবে না। কিন্তু আমরা এগুলো তো খুব সতর্ক, কারণ আমরা আদর্শবাদী দলের জায়গা থেকে আমার স্লিপ অফ টাং হবে, এটা আমরা আমাদের জায়গা থেকে সকল লেভেলের নেতৃবৃন্দকে আমরা সতর্ক করছি। অনেক অনেক ধন্যবাদ। আমরা এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নেব। বিরতির পর যখন ফিরবো তখন আমাদের এই আলোচনা অব্যাহত থাকবে। নিউজ 24 এর সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আর একবার। দেখছেন নিউজ 24, চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আমাদের সঙ্গে আছেন আমাদের অতিথিরা, যদিও স্যার তুষার একটু আগে বিদায় নিয়েছেন আমাদের কাছ থেকে জরুরি কাজের জন্য, তবে আমাদের সঙ্গে বাকি যেই দুজন অতিথি তারা কিন্তু রয়েছেন। আমি একটু শেখ রবিউল আলম আপনার কাছে আসবো। বলা হচ্ছে মুফতি রেজাউল করিম তিনি বলেছেন যে বিএনপি ক্ষমতায় গেলে চাঁদাবাজি আরও বাড়বে। কেন বাড়বে? এই সমস্ত ধরনের অরাজনৈতিক এবং দায় চাপানোর কথাগুলি শুনলে না, বাংলাদেশের মানুষ জানে কারা এদের সাথে যুক্ত, কারা যুক্ত। চাঁদাবাজের কোনো রাজনৈতিক দল আছে নাকি? চাঁদাবাজ, দুষ্কৃতিকারী, দখলবাজ যেটা একটা শ্রেণী বা গোষ্ঠী, বিএনপিতে কোনো প্রশ্রয় নেই। যাদের বিরুদ্ধে ন্যূনতম অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, আইনের হাতে তুলে দেওয়া হয়েছে, মামলা হয়েছে। সরকার যে কোনো আইনি পদক্ষেপ নিলে বিএনপি সহযোগিতা করছে। কেন এই যে এনসিপির এক নেতা চলে গেলেন, কয়েকদিন আগে তো মিরপুরে গ্রেপ্তার হলেন 5 থেকে 6 জন, উত্তরাতে গ্রেপ্তার হয়েছেন, হাতে হাতে ধরা খেয়েছেন লক্ষ লক্ষ টাকা নিয়ে। বিএনপির একজনকে পেয়েছেন নাকি? জামাত ইসলাম অনেক নেতার মধ্যে চাঁদাবাজির অভিযোগ রয়েছে না, অনৈতিক কাজের অভিযোগ আছে না? আমি অন্তত 20 জনের নাম এখানে বসে বলতে পারবো। হয়েছে না? ধর্ষণের যায় বহিষ্কার হয়েছে না? ধরেন ইউনিয়ন পরিষদ উপজেলা টিএনও সাহেবের সই জাল করে আমির কুমিল্লার তিনি একটা চাকরি নিয়েছেন, তার জন্য তাকে বহিষ্কার করা হয়েছে না? তারপর একজন সুপারিশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নেওয়ার জন্য, কিন্তু এখানে অভিযোগ হয়েছে না? অন্য দলের বিষয় হলো, কিন্তু আমি আসলে বিএনপিটা জানতে চেয়েছি। না, বিএনপির আমি তো বললাম আপনাকে, এটা আম জনতার দল, সব শ্রেণী পেশার মানুষের দল। দুষ্কৃতিকারী বিচ্ছিন্নভাবে 2-1 যারা থেকেছে, দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে এবং দলের এছাড়া আর কোনো কিছু করে নেই, সংগঠনকে বের করে দেওয়া এবং তাকে আইনের হাতে তুলে দেওয়া। তো এই অভিযোগ তো সব রাজনৈতিক দলের মধ্যে আছে, জামাত ইসলামের মধ্যে তো আছে। জামালপুরে চাঁদাবাজি ঘটনা ঘটেছে, লোহাগড়ায়, সাতকানিয়ায়, কুড়িগ্রামে হয়েছে, তো তারাও ব্যবস্থা নিয়েছে। আমি বলছি না জামাত সেটা প্রশ্রয় দেয়, আমি বলছি দুষ্কৃতিকারী কোনো রাজনৈতিক পরিচয় থাকা উচিত না এবং সেটা কোনো রাজনৈতিক দল সমর্থন করে না। কিন্তু বাংলাদেশে যেহেতু ক্রাইম আর কিছু আছে, পৃথিবীর সব জায়গায় আছে, তারা কোনো কোনো সময় রাজনীতির মধ্যে থেকেছে। যেমন ধরেন একজন কর্মী বা একজন স্থানীয় পর্যায়ের নেতা, তিনি কালকে ক্রাইম করবেন কিনা আপনি আজকে বুঝতে পারেন না। একটা মসজিদ কমিটি একজন ইমাম নিয়োগ করলো, ইমাম ধর্ষণ করলো, মসজিদ কমিটিকে দায় দিবেন আপনি? কারণ মসজিদ কমিটির জানার বোঝার সুযোগ আছে যে ওই ইমামটি কালকে এই ধর্ষণের সাথে যুক্ত হবে কি হবে না। দেখতে হবে সে ধর্ষণ করার পর তাকে আইনের হাতে তুলে দেওয়া হয়েছে কিনা, মসজিদ কমিটি তাকে ওই দায়িত্ব থেকে বের করে দিয়েছে কিনা এবং আইন শৃঙ্খলার হাতে তুলে দিয়েছে কিনা। কথা হচ্ছে যে কোনো অপরাধের বিচার করার জন্য, শাস্তি দেওয়ার জন্য রাষ্ট্র রয়েছে, রাষ্ট্র ব্যবস্থা নেবে। বিএনপিতে কোনো চাঁদাবাজ দখলবাজের প্রশ্রয় নেই। যদি থেকে থাকে সে দায় বিএনপির অবশ্যই আছে, কিন্তু বিএনপি এগুলিকে প্রশ্রয় কখনোই দেয় না। আমি আসবো একটু জায়গা দেখবেন, যেমন ইয়াসিন ভাই বলছিলেন। আচ্ছা, আমাদের একটু সময় সংক্ষিপ্ত, আমরা একটু সংক্ষেপে যদি শেষ করি। না, সংক্ষেপে শেষ করছি। ইসলাম উনারা মানেন, উনারা জানেন, উনারা শিখান, কোথায় পেলেন? একজন ধর্মপ্রাণ মুসলিম তিনি কুরআন সুন্নাহ অনুসারে চলবেন, এটা তার বেসিক শিক্ষা এবং বেসিক কর্ম, এটা বাংলাদেশের মানুষ জানে। বিএনপি ইসলাম ধারণ করে, ইসলাম অনুসরণ করে এবং সেটা প্রতিষ্ঠিত করতে সচেষ্ট। মনে রাখা দরকার যে বিএনপি ইসলাম নিয়ে কোনো রাজনীতি করে না, কারণ রাজনৈতিক দর্শন ভিন্ন,
সেটা সব শ্রেণী পেশার মানুষের জন্য প্রযোজ্য, কোনো ব্যক্তি গোষ্ঠী বা ধর্মের জন্য রাজনৈতিক প্রযোজ্য না। কারণ একটা রাষ্ট্র ব্যবস্থাপনায় সব ধর্মের, সব বর্ণের, সব শ্রেণী পেশার মানুষ রয়েছে, তাদের রাইট রয়েছে। সেটা প্রতিষ্ঠিত করার জন্য একটা রাষ্ট্রীয় দর্শন দরকার। যে রাষ্ট্রীয় দর্শন হবে বাংলাদেশের প্রাধান্য পাবে, বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করবে। কোনো ব্যক্তি গোষ্ঠী ধর্মের নামে রাজনীতি করাটা সমীচীন না, এবং সেটা যে যায় না, বাংলাদেশের মানুষ পছন্দ করে না, তা বিগত দিনের ইতিহাসে নির্বাচনে প্রমাণ হয়েছে। অনেক অনেক ধন্যবাদ। আপনার কাছে আসে একটু ইয়াসিন আরাফাত, জামাত ইসলামের নায়েবে আমির ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন, তাহলে এবং সেখানে তেমন পিআর নিয়ে কোনো কথা বলেননি, তাহলে কি পিআর থেকে জামাত ইসলাম সরে আসছে? কবেকার কথা? আজকে তিনি যুক্তরাষ্ট্র থেকে ফিরেই কিন্তু দেখেন, সংবাদ জামাত সম্মেলন ইসলামী করেছেন এখনো এবং তিনি পর্যন্ত- বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। জামাত ইসলাম এখনো পর্যন্ত ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে জোর দাবি করছে, বক্তব্য দিচ্ছে, ফেব্রুয়ারি নির্বাচন টাইমলাইন ঠিক রাখার জন্য বলছে। কিন্তু আমাদের তো কর্মসূচি চলমান আছে, 10 তারিখ সারা দেশে কর্মসূচি আছে 5 দফা দাবিতে। তার মানে সুতরাং এই আপনাদের দাবিগুলো আসলে আমাদের আছে। কর্মসূচি দেখেন চলবে। ভাই যেটা বলছেন যে জামাত ইসলামী কোরআন শিখায়, ইসলাম শিখায়, কোথায় পেল? আপনাকে তো মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যারা জাহান্নামে যাবে বা জান্নাতে যাবে, প্লিজ প্রশ্ন করবে আলামিয়াতুকুম রাসূলুম মিনকুম, আপনার কাছে কোনো বার্তাবাহক আসে নাই? আমাদের সময়- রাসূলের পরে বার্তাবাহক যারা আসে তারা তো দিনের কথা বলবে, প্রচার প্রসার করবে। এখন আমরা ইসলামী ধর্মীয় রাজনীতি করি, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, কিন্তু ওনার ধর্মীয় রাজনীতি করার সক্ষমতা বিএনপির আছে কিনা, এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় হচ্ছে ক্রাইমের কথা যে কথা আসছেন, যে ওনাদের দলের ভিতরে চাঁদাবাজ নাই, আমাদের মুখস্থ 20 জন বলে দিতে পারবেন। আমাদের যদি 20 জন বলে দিতে পারেন, জনগণ সেটা বলে না কেন? জনগণের কাছে সেটা নাই কেন? জনগণ অনেক ধন্যবাদ। বিএনপির 20 অনেক জনের কথা ধন্যবাদ। মুখস্থ বলে দিতে পারবে। আমাদের সময় একদম শেষ, এই আমরা জন্য এখন শেষ করব। চাঁদাবাজির বিষয়ে বিএনপি অবস্থান স্পষ্ট না করলে কিন্তু জনগণ বুঝবে, ক্ষমতা পাওয়ার আগে যদি এখন চাঁদাবাজি 10 জন করতে পারে, ক্ষমতা দেওয়ার পরে 20 জনে করবে। জি, এটা স্বাভাবিক অনেক বিষয়। ধন্যবাদ মোহাম্মদ ইয়াসিন আরাফাত এবং শেখ রবিউল আলম। এই ছিল আজকের আয়োজন। শুভরাত্রি।